অর্কিড গার্ডেন নার্সারিতে এতগুলো ভিডিও দেখেছেন, প্রচুর গাছ নিয়েছেন, কিন্তু নার্সারি পরিচর্যা একটু অন্য লেভেলে গাছ তৈরি করা হয়। আপনারাও কিন্তু সেই পরিচর্যা বা নিজেদের পরিচর্যায় গাছ সুন্দর করে রাখেন, কিন্তু নতুন বাগানিরা যারা গাছ কিনছেন বা গাছ কিনেছেন বলতে পারেন মোটামুটি বিগিনার, অনেক গাছ তৈরি করে ফেলেছেন কিন্তু গাছের পরিচর্যা সম্বন্ধে এখন জানেন না, কারণ শীতকাল থেকে গাছ শুরু করেছেন কিন্তু মনসুনের সময় গাছের একটা পরিচর্যা বলে ব্যাপার থেকে যায়। সে গাছটি কোন জায়গায় রাখতে হবে, কোনটি আন্ডারসেড হবে রাখলে বেটার, কোন গাছ অতিরিক্ত জল একদম পছন্দ করে না বা কোনো গাছ আপনি নর্মাল রাখলেও রাখতে পারেন, সেই সব নিয়ে একটু আলোচনা থাকছে। আর বিশেষত গাছগুলোকে রাখার সময়, কেন বগনভেলিয়া আমরা বলি বগনভেলিয়া সব গাছই সেন্সিটিভ, রুট গাছের রুট কিন্তু খুব সেন্সিটিভ হয়, বেশি জল পেলেই পাতা ঝরে যায়, পাতা ঝিমিয়ে পড়ার প্রবণতা থাকা যায়। আজকের ভিডিওটা জেপির সাথে আপনাদের কাছে মেন পরিচর্যার ওপরেই থাকছে, সঙ্গে থাকবেন, জানতে পারবেন কি পরিচর্যা বলতে চায় জেপি, সেটা দেখে নেওয়া যাক। নমস্কার, আরো একবার এলাম। তো যেটা বলছিলাম যে আমাদের বাগানে যে গাছ, সেই গাছের আমরা যখন কুরিয়ার করে থাকি, তারপর যখন কাস্টমার বা আমাদের দর্শকবৃন্দ যখন গাছ পান, দেখা যাচ্ছে কি তাদের ভুল পট নির্বাচনের জন্য অনেক গাছ মারা যায়। একদমই ঠিক তাই। ধরুন কেন ভুল পট নির্বাচনের জন্য, কারণ আপনাদের সুবিধার্থে আমি কিছু দেখিয়ে রাখি। যেমন কিছু গাছ রয়েছে আপনার এরকম ছোট ছোট পিপিতে রয়েছে, একদম কিছু গাছ 4 ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে, আবার কিছু গাছ ওখানে আপনার 3 ইঞ্চি পিপিতে রয়েছে। তো এখন বিভিন্ন গাছ বিভিন্ন পটে রয়েছে, বিভিন্ন সাইজে রয়েছে। এখন একটা ছোট গাছকে যদি আমি হঠাৎ করে একটা বড় পটে যদি রিপোর্ট করে দিই, তাহলে কি সেটা নিতে পারবে? সেজন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের অ্যাভারেজ যদি গাছের সাইজ ধরা হয়, সেগুলো হচ্ছে 1 ফিটের ভিতরেই হয় গাছগুলো। এবং যার জন্যে আমরা যখন গাছটা যখন কুরিয়ার করি, আমরা কিছুটা মাটি ছাড়িয়ে তারপরে ছোট রুট বল তৈরি করে আমরা কুরিয়ার করি। তো আমরা তখন সাজেস্ট করবো যে গাছগুলোকে আপনারা 4 ইঞ্চি বা 6 ইঞ্চি পটে রিপোর্ট করবেন। সেটা আপনারা আমার থেকে গাছটা নিচ্ছেন বা হোয়াট এভার যে কারো কাছ থেকে নিচ্ছেন, ফার্স্ট অফ অল আপনি চেষ্টা করেন গাছগুলোকে এরকম 4 ইঞ্চি পটে বা 6 ইঞ্চি পটে রিপোর্ট করার। এটা একদম স্ট্রিক্টলি ম্যান্ডেটরি। আপনারা যদি মনে করেন একটা ছোট একটা গাছ, ধরুন এরকম একটা ছোট গাছকে যদি ধরুন ডাইরেক্টলি এরকম আমরা 8 ইঞ্চি পটে যদি ফিট করি, তো সেক্ষেত্রে গাছের উপরে একটা ইম্প্যাক্ট পড়বেই। কারণ কি, এখানে যখনই এটা বড় পট আমরা ইউজ করবো, তখনই কিন্তু এর ওয়াটার প্রেশার বেশি থাকবে, মাটির প্রেশার বেশি থাকবে, সেটা কিন্তু রুটের উপর পড়বে। একটু আগে আপনি একটা ভালো কথা বলেছেন যে বোগানভেলিয়ার যে রুট খুব না সেন্সিটিভ হয়। এটা একদম 100% সেটা সমস্ত গাছের জন্য, সমস্ত বোগানভেলিয়া, সেটা আমাদের দেশি ভ্যারাইটি বলুন কি বাইরের ভ্যারাইটি বলুন। তো সেই জন্য আমাদের একটাই রিকোয়েস্ট, কারণ আমাদের থেকে যারা গাছ কেনেন তারা মোটামুটি একটু সেন্সিটিভ, একটু রেয়ার দেখি তো কেনেন বেশি। সেই জন্য আমি বলবো আপনারা মোটামুটি এই যে এখানে যেমন আপনারা একটা পলিশেড টাইপের দেখছেন, নর্মাল একটা গ্রিন নেট দিয়ে তার তলায় একটা 30% ট্রান্সপারেন্ট একটা পলিশেড করলে আপনাদের সুবিধা হয়। আমি বলছি না যে আপনাদের বিশাল বড় কিছু একটা করতে হয়, মোটামুটি আপনাদের ছাদ বাগানে যতটা স্পেস তার 1/3 আপনি এটুকু করে রাখেন। এটা কিন্তু কিছুই না, আপনার বর্ষাকালে আপনার গাছটাকে সেভ করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য আপনাদের করতে হবে। ঠিক আছে, কারণটা কি, বোগানভেলিয়া যেমন যেহেতু একটা বহু বর্ষজীবী একটা গাছ বলতে পারি আমরা, এবং এর ফুল মোটামুটি সারা বছরই কম বেশি দিতে থাকে। তো সেজন্য আপনাকে যদি শুধুমাত্র বর্ষাকালটা একটু যদি আলাদা দেখভাল করেন, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতির থেকে আপনারা নিজেদেরকে বাঁচাতে পারেন। কারণ যে কোনো ভ্যারাইটি হোক না সেটা 50 টাকা, হোক না সেটা 100 টাকা, এটা আলাদা ভ্যারাইটি, আলাদা ভ্যারাইটি, একটা সময় ওর দাম ছিল একদম তাই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে গাছগুলোকে চেষ্টা করবেন বর্ষাকালে একটু আলাদা করে টেক কেয়ার করতে। আলাদা টেক কেয়ার মানে যে বিশাল কিছু আপনাদের খাওয়া দাওয়া দিতে হবে বা বিশাল কিছু আপনাদের করতে হবে এমনটা কিন্তু নয়। বোগানভেলিয়া অতি যত্নে মরে যায়, একদম ঠিক। সেখানে দাঁড়িয়ে আপনাদের যেটা করতে হবে, বেসিক যে রিকোয়ারমেন্ট, এদের বেসিক রিকোয়ারমেন্ট বলতে জল যেন বেশি না পায়, আপনার রেগুলার বেসিসে যেন ফাঙ্গিসাইড স্প্রে হয় 2 সপ্তাহ অন্তর অন্তর, তাহলে কিন্তু এর জন্য যথেষ্ট। এই ফাঙ্গিসাইডের কথা যখন এলে আমি এখানে বলবো, কোন ফাঙ্গিসাইড তুমি প্রেফারেন্স হিসেবে বলবে? কারণ একরকম ফাঙ্গিসাইড দিলে কিন্তু কাজ অত ভালো হয় না। মার্কেটে অনেক রকম ফাঙ্গিসাইড রয়েছে, কোনটা আপনার সিস্টেমেটিক ফাঙ্গিসাইড আর কোনটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। তো আমি বলবো যে যদি গাছের ক্ষেত্রে যদি মেজর প্রবলেম না হয়, যদি কোনো গাছের ক্ষেত্রে মেজর প্রবলেম না হয়, তাহলে কিন্তু আপনাদের সিস্টেমেটিক ওয়েতে ফাঙ্গিসাইড আপনার ইউজ করাটা বেটার। এবং সেখানে দাঁড়িয়ে যে খুব দামি যে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনার নর্মাল যে সাব ফাঙ্গিসাইড যেটা রয়েছে, ওটা আপনার 1 লিটার জলে 1 চামচ মিশিয়ে দেন আপনি ওটা মাটিতে স্প্রে করুন, সেটা বরঞ্চ বেশি ইফেক্টিভ হবে। কারণটা কি, ওটা বলতে পারেন আপনার অনেকটা প্রতিষেধক মতো হিসেবে কাজ করবে।
ধরুন একটা গাছ সুস্থ আছে, তাকে যদি 15 দিন ছাড়া ছাড়া যদি ফাঙ্গিসাইড হালকা করে স্প্রে করা হয়, তাহলে কিন্তু তার কিন্তু সমস্যা, রুটের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর যদি একটা গাছের ক্ষেত্রে যদি রুটের সমস্যা না হয়, তাহলে কিন্তু সেই গাছটা কখনো খুব একটা খারাপ হবে না। বোগনভিলিয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে কিছু কিছু পাতা সাইডে কালো হয়ে যায়। এই যেমন ধরুন এই গাছটা আপনার ডাইরেক্ট বৃষ্টি ছিল, পাতাটাই হ্যাঁ ছিল, এই পাতাটা কালো হয়ে গেছে, তার মানে কি আমাকে এটা বুঝতে হবে যে এটা অতিরিক্ত জল পেয়ে গেছে। অতিরিক্ত জলে কিন্তু আমরা ভাবি কিন্তু শুধুমাত্র আগুনে পুড়ে যায়, ঠিক না, এটা রেইন বার্ন হয়েছে গাছ। অতিরিক্ত জলে রেইন বার্ন হয়েছে, এরকম বোগনভিলিয়ায় ম্যাক্সিমাম সময় দেখা যায়। কারণটা কি হয়, ধরুন আপনার এখানে জলটা পড়লো, ঠিক আছে, বৃষ্টি পেয়েছে 3 দিন টানা, এবার কি হয়, আবার সূর্য সানলাইট এলো, সানলাইট যখন ফুল পড়ছে তখন কিন্তু গাছের পাতা তখনও ভেজা, তখন কি উল্টো সানবার্ন হয়, পাতাটা কালো হয়। সানবার্ন, সেটাকে রেইন বার্ন অনেকে বলে ফেলে, সানবার্ন হচ্ছে। কিন্তু অতিরিক্ত জল, আবার সূর্যালোক, আবার জল, এই করে পাতা নষ্ট হয়, আর ফাঙ্গাসের কিন্তু অ্যাটাক ওইভাবেই বেড়ে যায় গাছে। তো মোটামুটি আমার বক্তব্য হচ্ছে যে বর্ষাকালে আপনার 15 দিন ডিফারেন্সে আপনি যদি ফাঙ্গিসাইড স্প্রে করেন গাছে, সেটা আপনার প্রথমে মানে মাটিতে করলে বেটার হয়। এবার যদি কোনো কারণে দেখেন যে পাতা ড্যামেজ হচ্ছে, তাহলে পাতা তো পুরো, তখন পুরো গাছটা কি আপনি ভালো করে স্প্রে করে দেবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে যে সমস্ত গাছ চেষ্টা করেন বর্ষাকালে এটা শেডের তলায় রাখার জন্য, মিনিমাম একটা শেড পাওয়া যায়, ভালো হয়, ইনডাইরেক্ট সানলাইটটা পাবে, সেমি শেডই বলা যায় যেটা, ওটা এমনি পার্টিকুলারলি বর্ষার সময়টা, যেমন ধরুন আপনার জুন জুলাই এই 2 মাস রাখলে বেটার হয়। তো আর যেটা কথা বলি সেটা হচ্ছে বোগনভিলিয়ার পরিচর্যা নিয়ে যখন কথা হচ্ছে, অনেকে আমাকে কমপ্লেন করেন যে গাছ বুশি গাছ নয়, গাছের সিঙ্গেল একটাই ব্রাঞ্চ, সেক্ষেত্রে কি করণীয়? এই যেমন ধরুন আপনাকে একটা গাছ দেখাচ্ছি, এই যেমন এখানে দেখছেন আপনার এটা ফক্সটেল ইয়েলো ভ্যারিগেটেড, এখানে 3টে ডাল রয়েছে। এই 3টে ডাল কি শুরুতে কি ছিল? আদৌ ছিল না, প্রথমে একটা ডালই ছিল। যখন আমরা ডগাটা পিঞ্চ করেছি তখনই কিন্তু 3টে নোট থেকে 3টে আলাদা আপনার ব্রাঞ্চ বেরিয়েছে। তো যার জন্য আমি সবসময় বলি, যে কোনো বোগনভিলিয়া আপনি যখনই গ্রাফটিং এ কালেক্ট করছেন বা রুটেড হোয়াট এভার, কি করবেন, রেগুলার বেসিসে আপনি পিঞ্চিং করে দিন, ডগাটা জাস্ট পিঞ্চিং করে দিন, তাহলে কি হবে, এর যে আপনার স্টেমটা এটা আরো স্ট্রং হবে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে মাল্টিপল ব্রাঞ্চ ডেভেলপ করবে, এই যে গাছ আজ ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, তাতে করে গাছের শেপটাও নষ্ট হয়ে যাবে, একটা সময় ভেঙে যাবে। এবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ধরুন অনেকে আগে কমপ্লেন করছেন যে ঝড়ে বা গাছের ডাল অতিরিক্ত ভারী হয়ে দেখা গেলো গ্রাফটিং জয়েন্ট ভেঙে যাচ্ছে, তো সেখানে কি করণীয়? সেখানে কি করতে, যেমন এই যে এই ব্রাঞ্চটা দেখুন নিয়ারলি 1 ফিটের কাছাকাছি লম্বা হয়ে গেছে, আপনার এটা যেটা করণীয়, ফুলটা পড়ে গেলে এর হাফ বরাবর কেটে দিন, তাহলে কি হবে, যে স্টেমটা রয়ে যাবে সেটা অত্যন্ত হার্ড রয়ে যাবে, এবং কি হবে সেটা আরো এদের গ্রাফটিং যে জয়েন্ট আরো কম্প্যাক্টলি ওটা স্ট্রং হবে, এবং এর যে নোট গুলো রয়েছে সেখান থেকে মাল্টিপল ব্রাঞ্চ ডেভেলপ করবে, তার ফলে কি হবে, গাছটাও তবেই গাছটা বুশি হবে এবং গ্রাফটিং জয়েন্টটা আরো হার্ড হবে। আর আমরা একটা কথা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে মোটামুটি গাছ পাওয়ার 3 থেকে 4 মাসের মাথায় গিয়ে আপনারা কি করবেন, ব্লেড দিয়ে এই গ্রাফটিং যে টেপটা, নর্মাল যে টেপ লাগানো থাকে, টেপটা কেটে দেবেন, কেটে দিয়ে আপনারা নর্মাল পিভিসি টেপ যেটা রয়েছে, তো সেই পিভিসি টেপটা জড়িয়ে দেবেন, এইভাবে কিছুদিন ধরে জড়িয়ে রাখবেন, তাতে গাছটা আরো শক্ত হওয়ার চান্স। এটা কি হয়, আমাদের যে গ্রাফটিং এর টেপ আর এই যে টেপ দুটো ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে ইলাস্টিসিটি। একদম আমাদের যে গ্রাফটিং টেপ আমরা ইউজ করি অত্যন্ত আমরা হার্ড করে বাঁধা হয়, তারপরে এর ইলাস্টিসিটি খুবই কম, গাছের গোড়া যাতে না নড়ে সেজন্য এটা করা হয়। কিন্তু গাছ যখন পরে যখন গ্রোয়িং পিরিয়ডে যখন যায়, তখন দেখা গেল কি যে ওটা খুব হার্ড করে বাঁধার জন্য ওই অংশটা গাছে সেরকম ডেভেলপমেন্ট হচ্ছে না, বাট আপার সাইডে দেখা গেল কি মোটা হয়ে যাচ্ছে, ওইখানটা সরু হয়ে যায়, তখন কি হয়, গাছটা ড্যামেজ হওয়ার চান্স থাকে। সেই সমস্যা যাতে না হয় সেজন্য আপনাদের কি করতে হবে, 3 মাস বা 4 মাসের মাথায় গিয়ে আপনার নর্মাল টেপটা কেটে দিয়ে ওখানে আপনার এই পিভিসি যে টেপটা রয়েছে, যেহেতু ইলাস্টিসিটি বেশি, তার ফলে কি হয়, গাছের যখন আপার সাইডটা মোটা হতে শুরু করবে ও গোড়ার দিকটাও মোটা হবে, সেক্ষেত্রে গাছ ড্যামেজও তুলনামূলক কম হবে। আর যেটা করবেন, যে আমি যেটা এক্ষুনি বললাম যে গাছ ফসল আপনি 4 ইঞ্চি বা 6 ইঞ্চি পটে রিপোর্ট করবেন পাওয়ার পরে, তার 3 থেকে 4 মাসের মাথায় অ্যাকর্ডিং টু প্ল্যান্টস গ্রোথ আপনি চাইলে এটাকে 8 ইঞ্চি পটে শিফট করতে পারেন। এটা হচ্ছে গাছের গ্রোথ বুঝে, যে গাছ আপনার স্লো গ্রোথ গাছ, সেটাকে আপনি যদি সঙ্গে সঙ্গে যদি 8-এ ফিট করেন তাহলে তো হবে না। এটা আপনি গাছ বুঝে, আপনাকে গাছের স্বাস্থ্য বুঝে আপনাকে তার পরিচর্যা করতে, এবং ঠিক তাই। তো এইভাবে করে আপনি যদি মেনটেন করেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনি একটা সুন্দর বোগানভিলিয়া তৈরি করতে পারেন। এখানে যদি দেখুন, এখানে যে এত লম্বা লম্বা যে ব্রাঞ্চ গুলো বেরিয়েছে, এই গাছটা এতটা যে ব্রাঞ্চ ডেভেলপ করেছে, এটা কিন্তু এমনি করেনি না, এই ডগাটা পিঞ্চ করে দেওয়া হয়েছে, তার ফলেই মাল্টিপল নোট থেকে মাল্টিপল ব্রাঞ্চ ডেভেলপ হয়েছে। অ্যাজ এ রেজাল্ট আমরা 6 থেকে 8 মাসের ভিতরে একটা বুশি শেপ, মোটামুটি সেমি বুশি শেপে আমরা দিতে পারছি। মানে
বগনভুলিয়াকেও চন্দ্রমল্লিকার মতন পিঞ্চিং করে গাছ কিন্তু বাড়িয়ে নেওয়া যায়, আর সেই কথাটাই ও বলতে চাইছে মেনলি। একদমই মানে তাই। পিঞ্চিং সবকিছু দিয়ে প্রুনিং করতে হবে, গাছের হার্ড প্রুন সফট প্রুন করে কেটে পুরো পরিষ্কার করে দিলে গাছ বাড়বে, ঠিক তা নয়। ছোট গাছ যখনই গাছটি পাচ্ছেন, জেনারেলি কোরিয়ারে গাছ যায় কিন্তু মাথার পাতা কেটে দিয়ে যতখানি ছোট করে পাঠানো যায় সেটা চেষ্টা করা হয়। একদমই তাই। তারপরেও আপনি গাছটি নিয়ে গিয়ে 1 মাস পরে দেখবেন 2-4টে ডাল বেরিয়ে একটু বড় হয়েছে। আপনি যদি পারেন ওপর থেকে পিঞ্চ করে গাছটিকে আরো ঝোপালো করতে পারেন। এখানে একটি ফার্স্ট কথা গেল, যে পিছনে আর একটি আলোচনা আমার খুব করা দরকার। যারা গাছ কিনছে অনেকে মাটি তৈরি করে রাখতে হবে, গাছ আসছে আমার, এই প্রবণতা কিন্তু সকলের মধ্যে রয়েছে বর্তমানে। এটা নিয়ে প্রতিদিন অনেক পোস্ট আসছে, তোমার পোস্টও আমরা দেখতে পাই। কালকেরও একটি জিনিস ঘটে গেছে এরকম, মাটি তৈরি করে গেছে, কিন্তু কেউ ভাবে না মাটিটা কতদিন আগে তৈরি করে রাখবে তবে সেটা প্রপার মাটি তৈরি হতে পারে। নর্মালি মাটির ব্যাপারে ঠিক কি বলতে চান? যেমন ধরুন আমি মাটি তৈরির ব্যাপারে বেশ কিছু কথা বলবো। সেটা হচ্ছে যেমন শীতকালীন যে আমরা যে ফুল গাছগুলো পাই তার যে মাটি তৈরি, আমাদের বাড়িতে নর্মাল যে ফলের গাছ যেটা রয়েছে তার যে মাটি তৈরি, তার সঙ্গে কিন্তু বোগানভিলিয়া মাটি তৈরি অনেকটাই আলাদা। অনেকটাই আলাদা। কারণটা কি হয়, শীতকালীন যে গাছগুলো হয় যেমন ধরুন ইনকা গাঁদা টাইপের রয়েছে, তোমার ডালিয়া রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, এদের মাটিটা যেভাবে তৈরি করতে কেন এরা ফার্স্ট গ্রোথ গাছ। হ্যাঁ, এদের মাটিতে আপনার নাইট্রোজেনের পরিমাণটা বেশি দরকার, কারণ এটা খুব শর্ট টাইমে ডেভেলপ করে ফুল দেবে শেষ হয়ে যাবে। কিন্তু বোগানভিলিয়া ব্যাপারটা সেরকম নয়। বোগানভিলিয়া একটা স্লো গ্রোথ গাছ, এবং আপনার যেটা কি হয় যে বোগানভিলিয়া যে খাবার ইনটেকটা এটাও কিন্তু অনেক স্লোলি করে। তার জন্য কি হয়, আমি যদি মাটিতে প্রয়োজনের থেকে বেশি খাবার দিয়ে দিই উল্টো আপনার রুট বার্ন হয়ে যাবে। বোগানভিলিয়া মাটি তৈরি ক্ষেত্রে অনেকেই আমাকে বলে যে ভার্মি কম্পোস্ট ইউজ করবো কিনা, আমি বলেছি না, ভার্মি কম্পোস্ট খুব কম ইউজ করুন, আর না পারলে দরকারই নেই। ঠিক আছে, আপনারা যেটা করবেন নর্মাল বালি দিয়ে আপনার 30% বালি, লাল বালি, সহজলভ্য বালি, 50% বালি 30%, তার সঙ্গে 50% নর্মাল গ্রাউন্ড সয়েল, তার সঙ্গে হাড়গুঁড়ো শিংকুচি, এগুলো আপনি 10% করে ইউজ করতে সেটা কতদিন আগে মিশিয়ে রাখলে করতে পারে, কারণ নতুন গাছ বসিয়ে দিচ্ছে। এবার কেসটা কি হলো, অনেকে যেটা করে ভার্মি কম্পোস্ট যারা ইউজ করে, বিশেষ করে সর্ষে খোলও অনেকে দেয়, আমি শুনেছি বাদাম খোলও দেয়, তারা যদি কি করে মাটিটা তৈরি করে যদি আপনার ভালো করে 15 দিন বা যদি রোদ না খাওয়ায়, তাহলে কিন্তু মাটির টেম্পার কিন্তু সে অনেক হাই থেকে যায়। তাহলে কি হয়, ওই মাটিটা যখন গাছটা আপনি যখন রিপোর্ট করছেন উল্টো আপনার গাছ বাড়ানো হয়ে যায়। কেন শিংকুচির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থেকে যায়, যেটা খোলের মধ্যেও থাকে, আর অন্যান্য আপনার খোলের টেম্পারটা অনেক বেশি। তার জন্য কি হয়, আমরা মাটিতে ডাইরেক্ট খোল দেওয়াটা আমরা সাপোর্ট করি না। বোগানভিলিয়াতে একেবারেই নয়। আপনারা যেটা করতে পারেন, খোল আপনি জলে ভিজিয়ে রাখুন 3 দিন বা 3 দিন পচিয়ে, তারপর সেটাকে ডাইলুট করে তার সঙ্গে আবার মানে 1 লিটারে 10 লিটারে ডাইলুট করতে হয়। হ্যাঁ, 1:10 হিসেবে আপনি ডাইলুট করুন, করে আপনি তারপর সেটাকে স্প্রে করুন। তা সেটা আমি সাজেস্ট বলবো হ্যাঁ করতে পারেন। মানে সেটা গাছের গোড়ায় মাটিতে অল্প পরিমাণে দিতে পারেন, এমন নয় যে 1 লিটার একটা টবে দিতে হবে। বর্ষাকালে আপনার গাছে এক্সট্রা কিছু খাবার দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না, কেন ওতে প্রচুর নাইট্রোজেন দরকার। যেটা হয় সেটা হচ্ছে যে আপনি পারলে যে বৃষ্টির যে জলটা এটা কোনো একটা ড্রামে কালেক্ট করে রাখুন, এবং গাছের প্রয়োজন বুঝে মাটির সকালে তবেই সেই জলটা আপনি দিন, কারণ ওই জলে আপনার অক্সিজেন, হাইড্রোজেন পারঅক্সাইড অনেকটাই বেশি থাকে, এবং গাছ ওতেই আপনার ভালো ডেভেলপ। হ্যাঁ, ওতে হাইড্রোজেন পারঅক্সাইডটাও রয়েছে বৃষ্টির জলে। আর যদি বলেন যে গাছ আপনার পুরনো গাছ যদি থাকে সেটা প্রুনিং কি করবে, একদম প্রুনিং। আর তার খাবার, হ্যাঁ, পুরনো গাছ যদি থাকে তাহলে বর্ষার ঠিক শুরুতে একবার প্রুনিং করবেন। যেমন মোটামুটি এখন তো জুন মাস চলছে, জুনের শুরুতে একবার করে দিন প্রুনিং, এবার 2 মাস বৃষ্টি চলুক, তারপর বর্ষার শেষে লাস্ট একবার আগস্টের ফার্স্ট উইক অব্দি এবার লাস্ট প্রুনিং করে দিন। তাহলে কি হবে, আপনার প্রুনিং এর টাইম শেষ, আপনার সেপ্টেম্বর অক্টোবর থেকে আপনার কিন্তু আর প্রুনিং করবেন না। কেন, আপনার যা ব্রাঞ্চ ডেভেলপ করা হয়ে গেছে, এবার তো ফুল দেওয়ার টাইম, মোটামুটি অক্টোবর নভেম্বর থেকে কাছে ফুল চলে আসবে, তখন আপনার যত বেশি ব্রাঞ্চ থাকবে তার ডগায় গিয়ে ফুলটা আসবে। তো সেই জন্য পার্টিকুলারলি আপনার অক্টোবরের মিডল থেকে টানা ফেব্রুয়ারি অব্দি আর কোনো প্রুনিং করবেন না। হ্যাঁ, এবার কি ধরুন আপনার ফার্স্ট ফ্লাশ দিয়ে দিল ডিসেম্বরে, সেখানে প্রথমে ফ্লাশ দেওয়ার পরে লাইট প্রুনিং করতে পারে, তারপর সেকেন্ড ফ্লাশটা তাড়াতাড়ি আসবে, এটুকু করতে পারেন। খাবার কি দেবে তাহলে যদি এই সময় বর্ষার মধ্যে পিরিয়ডে খাবার? বর্ষার ভিতর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে দেখুন বর্ষাতে গাছ সেরকম ফুল দেবে না, কাজেই আপনাদেরকে বর্ষাতে আপনার নর্মাল যে ব্যালেন্স এনপিকে যেটা রয়েছে 19-19-19 বা 20-20-20 ওটা ডাইলুট ফর্মে স্প্রে করে দিতে, স্প্রে করে দিতে। কিন্তু রুটের জন্য খাবার কি বলবো? রুটের জন্য আপনারা দিতে পারেন এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। এটা আপনার ধরুন মোটামুটি এই পার টব যদি 6 ইঞ্চি পট হয়, পার টবে 1 টিস্পুন করে আপনার ছড়িয়ে দিতে পারেন। এটা আপনার রুটটাকে ভালো রাখবে, মানে রুট ডেভেলপমেন্টে সহায়তা করে। এটা ভালো রাখাটা অন্য সেন্সে, এটাকে আমি বলতে পারি রুট ডেভেলপমেন্টে হেল্প করে। আর যখন আপনার প্রুনিং এর টাইম শেষ হয়ে যাবে অক্টোবরে, তখন কিন্তু অবশ্যই লাল পটাশ মোটামুটি 1 চামচ দিয়ে দেবেন।
আর আপনার সিঙ্গেল সুপার ফসফেট ওটাও 1 চামচ দিয়ে দেবেন। তো এটা আপনার মাসে একবার করে দিতে পারেন। যদি আপনাদের এটা দিতে অসুবিধা থাকে তাহলে 10-26-26 দানা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে কি আপনার পার পটে যেমন 6 ইঞ্চি যদি পট হয় তাহলে 8টা দানা বেশি দেবেন না, 8 ইঞ্চি পট হলে 10টা দানা বেশি দেবেন না, 10 ইঞ্চি পট হলে 12 থেকে 14টা দেওয়া যায়, 16 ইঞ্চি পট হলে 16 থেকে 18 বা 20টা অব্দি দিতে পারেন। এটা গুনেই দিতে একদম। খুব ভালো হবে কাজ। একদম, এটা কিন্তু মাসে একবার। এবং ধরুন আপনি আজকে যে খাবারটা দিচ্ছেন এর আউটপুটটা পেতে আপনার মিনিমাম 7 থেকে 10 দিন টাইম লাগবে, কারণ ওটা ডাইলুট হয়ে মাটিতে একদমই গেলে তাই। তবে কাজ করবে। একদমই। এটা একটা জায়গা খুব ভালো জিনিস বললো। আর কখনো গাছে অতিরিক্ত খাবার চাপাতে যাবেন না। গাছ ওর যা লিমিটেশন তার বাইরে ওরা খাবার নেবে না, বরঞ্চ বেশি খাবার দিলে গাছ উল্টো কেন গাছের এই জায়গা থেকে বলা যায় গাছে যে আমরা 100% খাবার দিই তার 1% মাত্র গাছ নেয়, বাকিটা কিন্তু জেনারেলি বাই লিচিং বাইরে বেরিয়ে চলেই যায়। কারণ একদমই শুধু তাই। শুধু গাছে খাবার দিয়ে গ্যাদার করিয়ে টপকে নষ্ট করে দেওয়া, মাটি নষ্ট করে কোনো লাভ নেই। কেমিক্যাল খাবার আমরা বলি বর্জন করতে। যদি কেমিক্যাল যেটি বললো সেটি ছাড়া যদি কেউ জৈব হিসেবে দেয়, কি দেবো? জৈব সার দিলে যেমন আপনি সবজি পচানো জল যেটা আছে সেটা দিতে পারে, পেঁয়াজের খোলা অনেকে দেয় সেটা দিতে পারে। কিন্তু সবজি পচানো জল দিতে গেলে একটা ডেঞ্জারাস ব্যাপার থেকে যায়। এটা দেখা গেছে 2-4 দিন ভিজিয়ে একটু হলুদ জল ডাইরেক্ট গাছের গোড়ায় দিয়ে না চলে যায়। সবজি এটা পচানো জল যেটা মাঝখানে ভিজিয়ে রেখে সবজি দিতে পচানো হয়। জল যেটা দেওয়া হবে সেটা অবশ্যই ডাইলুট করে। হ্যাঁ, ওটা যে সর্ষে খোলটা যেভাবে বললাম ডাইলুট করে, এটাও ঠিক তাই। একটু ঠিক আছে, এই আর জিনিসটা বলা আরেকটা যেতে জিনিস পারে। আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ধরুন আপনার কাছে পুরোনো গাছ আছে, হুম। বলুন যে গাছের বয়স 1.5 বছর 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, সেই গাছগুলো আমি বলবো বর্ষার শুরুতে একবার করে রিপোর্ট করলে ভালো। কারণ আমরা যখন পটে যখন একটা গাছ বসাচ্ছি সেখানে ধরুন হাড় গুঁড়ো শিংকুচি বা ধরুন হোয়াটএভার আমি যা ইউজ করছি সেটা তো একটা লিমিটেড পরিমাণেই থাকছে। এখন দেখা গেলো একটা গাছ একটা পটে 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, তো অবভিয়াসলি সেখানে তো খাবারের ঘাটতি পড়তেই পারে। খাবারের রুট বাউন্ড হয়ে যায়, গাছ ভেঙে হ্যাঁ, রুট এবার বাউন্ড হয়, খাবার নেয় না। হ্যাঁ, এবার কেসটা কি হয়, তখন আপনার কি করবেন, গাছটাকে আপনি রিপোর্ট করবেন। ধরুন আপনার 8 ছিল, আপনি ওটা 8 রিপোর্ট করুন না, কিন্তু নতুন সাইড থেকে মাটি সয়েল ফেলে মিক্সিংটা নতুন আপনি করে ইউজ করুন। সেখানে কি করবেন, গাছটাকে আপনি টপ থেকে আলাদা করলেন, দেন বাইরের লেয়ার 1 ইঞ্চি পরিমাণ লেয়ারটা আপনাকে ছেটে দিতে হবে। তাতে আপনার মাটিতে পড়লে এটা রুটটা কিছুটা কেটে বাদ দিতে রুটও হবে। কিছুটা বাদ যাবে, যেটা সাইডের যে রুটগুলো। তারপর কি করবেন, নতুন মাটিতে ওটা আবার রিপোর্ট করুন। তাহলে কি হবে, সেই গাছের গাছের গ্রোথটাও গ্রোথটা পাওয়া যাবে, ভালো তবে হয়, গাছ খাবার নেবে। ফুলটাও ভালো। একদমই ঠিক। অনেকে বলে যে গাছে গ্রোথ নেই, গাছে গ্রোথ থেমে গেছে, কি করব? সেক্ষেত্রে তারা এইটা থেমে যাওয়ার মেন কারণ থাকে এইটা। একটা জিনিস বলি এখানে, যেটা সিগারেট রেখে চলে যাচ্ছে, সব কথা বললে ওটি আলোচনা করলো না। নার্সারিতে খাবার ইউজ করে, তো কি খাবার, তারা কি এই খাবারগুলো ইউজ করে? ওদের একটা পার্টিকুলার খাবার কিছু দেয়া হয়, সেই খাবারটা নিয়ে একটু আলোচনা করো, কি করে পেতে পারে সেটা জানো। দেখুন, নার্সারিতে আমাদের অ্যাকর্ডিং টু আমরা যখন যে মাটি ইউজ করি, অনেক সময় দেখা গেল মাটিতে নোনা বেশি থাকে কম থাকে, মাটি বুঝে আমাদেরকে খাবারটা তৈরি করতে, যে এই মাটির সাপেক্ষে আমার কি খাবার দিলে সেটা গাছ ভালো করে গ্রহণ করতে পারবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা খাবারে আমরা মানে কি বলবো, অর্গানিক ইনঅর্গানিক দুরকমই আমরা ইউজ করি, এবং একটা লিমিটেড অনুপাতে আমরা ইউজ করি, যাতে কোনো গাছের ক্ষতি না। এবং সেই খাবারটা আমাদের বাগানে উপলব্ধ। যদি কেউ ভাবেন যে আমাদের বাগানে আসছেন, বাগান ভিজিট করতে আসছেন, তো তারা চাইলে আমাদের বাগান থেকে খাবারটা সংগ্রহ করতে। অনলাইন যদি চায়, অনলাইনে পাঠানোর ব্যবস্থা রয়েছে, অনলাইনে দিয়ে দিতে পারবে। কিভাবে অনলাইন তোমার সঙ্গে যোগাযোগ করবে, নাম্বারটা একটু বলে দাও। আমাদের অনলাইনে যোগাযোগ করতে হলে আমাদের যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে 9330248560। এই নাম্বারটা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন। কিন্তু কলের ক্ষেত্রে একটাই সমস্যা, অনেক সময় আমরা বাইরে থাকি বা বিজি থাকি, কল ধরা হয় না। সেখানে আমাদের বলবো হোয়াটসঅ্যাপ করলে সেটা বেশি বেটার হবে। অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশকে, কেন এতখানি টাইম আমাদের সঙ্গে, এত ব্যস্ততার মধ্যেও নিজে কিন্তু এতক্ষণ টাইম দিয়ে এই ভিডিওটি করলো। আপনাদের যাতে কোনো রকম প্রবলেম না হয়, যে কোনো প্রবলেমে ডাইরেক্ট সরাসরি কল করুন, অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সবসময় পাশে থাকবো এই কথা আমরা বলি। আর ঠিক দুপুর আবার একটা নতুন ভিডিও নিয়ে ডেফিনেটলি আপনাদের সঙ্গে দেখা হবে অমিতের সাথে। নমস্কার।